প্রফেসর উজান চৌধুরী, লেখিকা বন্যা শিকদার, পর্ব 52। দেয়াল ঘড়ির কাঁটায় তখন সকাল 10টা ছুঁই ছুঁই। মৌ কলেজের ড্রেসটা পরে নিজেকে গুছিয়ে নিয়েছে পড়তে যাওয়ার জন্য। টেবিল থেকে সব বই খাতা গুছিয়ে ব্যাগে ভরে নিচ্ছে। এমন সময় আচমকা ঘাড়ে একটা পরিচিত তপ্ত ও ভারী নিঃশ্বাসের স্পর্শ পেল। পর মুহূর্তেই উজান নিজের মুখটা ডুবিয়ে দিল মৌয়ের উন্মুক্ত ঘাড়ে। সাথে সাথে এক অদ্ভুত মাদকতাময় শিহরণ বয়ে গেল মৌয়ের সারা শরীর জুড়ে। মৌ দুই ভ্রু কুঁচকে পেছনে ঘাড় ঘুরিয়ে জিজ্ঞেস করল, অলরেডি 10টা বাজে, কিন্তু কলেজ ড্রেস পরে রেডি হয়ে গেছি, আর আপনি এখনই এখানে এসে দুষ্টুমি করেছেন? তাড়াতাড়ি চলুন, কলেজে যেতে হবে। উজান কোনো কথা না শুনে আবারও মৌয়ের নরম কোমরটা পিছন থেকে দু হাতে শক্ত করে আঁকড়ে ধরে তাকে নিজের দিকে ঘুরিয়ে চওড়া বুকের সাথে লেপ্টে পাজাকোলা করে সামান্য উঁচুতে তুলে নিল। তারপর নিজের নাকটা মৌয়ের নাকে ঘষে একদম ফিসফিসিয়ে আওড়ালো, কি করব বলুন তো ম্যাডাম? আপনার মাঝে যে এতটাই নেশা মাখানো আছে যে আপনাকে কাছে পেলে আমার আর ঘড়ির কাঁটার দিকে তাকাইতে ইচ্ছে করে না। হয়েছে, ছেড়ে দিন তো, এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। মৌ মৃদু ধাক্কা দিল। তার আগে শাশুড়ি আম্মাকে ডেকে আনবো এখন? সকালে শাওয়ারের পরও বিরক্ত করলেন, আর এখনও আবার শুরু করেছেন। আমার ভালোবাসা তোমার এত বিরক্ত লাগে পিচ্চি? উজান একবারে নিচু ও শান্ত স্বরে শুধালো। মৌ ফ্যালফ্যাল করে উজানের মুখের দিকে তাকিয়ে রইল। সে তো একদম ঠাট্টা করে কথাটা বলেছিল, এভাবে শোনানোর জন্য তো বলেনি। এর মাঝেই উজান আলতো করে তাকে ছেড়ে দিল। তারপর নিজের মাথা নিচু করে একেবারে বিষণ্ণ নিচু গলায় বলল, ওকে ফাইন, আর কখনো তোমাকে বিরক্ত করতে আসবো না। মৌ তড়িঘড়ি করে এক ঝাটকায় উজানের হাতটা চেপে ধরল। সে লাফ দিয়ে দ্রুত বেডের উপর উঠে উজানের সামনাসামনি একদম সোজা হয়ে দাঁড়ালো। উজানের মাথার এলোমেলো চুলগুলো হাত দিয়ে আর একটু নেড়েচেড়ে দিয়ে ভালোবাসার চওড়া কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। অতঃপর উজানের গলায় দু হাত পেঁচিয়ে একেবারে আদুরে গলায় বলল, আপনি সবসময় আমার কথার উল্টো মানে বোঝেন কেন বলুন তো? আমি কখন বললাম আপনার ভালোবাসা আমার বিরক্ত লাগে? একটু আগেই তো শাওয়ার নিলাম, তাই বললাম। এখন আর দুষ্টুমি করবেন? আর আপনি অমনি ধরে নিলেন আমি আপনার ভালোবাসাকে বিরক্ত বলছি। এতটাই খারাপ ভাবেন আমায়? ভাবি না, তবে বড্ড ভয় হয় পিচ্চি। আমার এই পিচ্চিটা আবার অন্য কারো মাথার বাঁধনে পড়ে হারিয়ে যাবে না তো? মৌ এক লহমায় চমকে উঠে উজানের দিকে তাকালো। উজানের ভেতরের মাথার অসীম গভীরতা সে খুব ভালো করেই আঁচ করতে পেরেছে। তবুও বুকের ভেতরের কম্পন সামলে নিয়ে কাঁপা কাঁপা গলায় প্রতিধ্বনি করল, আপনি হুট করেই এমন অদ্ভুত কথা কেন বলছেন বলুন তো? উজান এক মুহূর্ত সময় না দিয়ে মৌকে তীব্র আবেগে নিজের বুকের ভেতর শক্ত করে জড়িয়ে ধরল। তার বুকের ভেতর থাকা হৃৎপিণ্ডটা তখন রীতিমতো প্রলয়ঙ্কারী বিদ্যুৎ গতিতে লাফাচ্ছে। বুক জুড়ে জমা হয়ে আছে এক অজানা বিষাদময় ভয়। একদিকে নিজের বিপজ্জনক জীবনের অজানা পরিণতি, অন্যদিকে নিজের সবচেয়ে প্রিয় নারীকে চিরতরে হারিয়ে ফেলার তীব্র শঙ্কা। সে কাতর স্বরে ফিসফিসিয়ে আওড়ালো, আমি সব জানি পিচ্চি, আমি খুব ভালো করে জানি রোহান তোমাকে অসম্ভব ভালোবাসে, কিন্তু তোমায় ছাড়া এই উজান চৌধুরীর যে একদম শূন্য, একেবারে নিঃস্ব। আমার অতীত তো আগেই কেউ একজন এসে ভেঙে চুরমার করে দিয়েছিল। তারপর তোমার এই ভালোবাসার ভর করেই তো উজান চৌধুরী আবার নতুন করে বাঁচতে শিখেছে। এরপর তুমি যদি অন্য কারো মায়ায় আমাকে ছেড়ে চলে যাও, তবে আমি নিঃশ্বাসহীন হয়ে যাব, একটুও বাঁচব না তোমার ছাড়া। মৌয়ের বুকের ভেতরটা তীব্র এক আশঙ্কায় কেঁপে উঠল। উজান রোহানের কথা জানে, অথচ এতদিন তার আচরণে বিন্দু পরিমাণও টের পেতে দেয়নি। মৌ উজানের বুক থেকে সামান্য সরে আসতে চাইল, কিন্তু উজান তাকে
আরও আষ্টে পিষ্টে বুকের সাথে জাপটে ধরে রইল। মৌ অবশ্য অবাক হলো না। সে ভালো করেই জানে উজানের পুরো অতীত কতটা ক্ষতবিক্ষত আর বেদনাময়। এই মানুষটা জীবনে কতটা গভীর আঘাত আর বিশ্বাসঘাতকতা পেয়েছে তা তার কাছে অজানা নয়। কিন্তু উজান কিভাবে ভাবতে পারল যে মৌ তাকে এভাবে ফেলে রেখে অন্য কোনো পুরুষের হাত ধরবে? মৌ অনেক চেষ্টা করে অবশেষে উজানের শক্ত বুক থেকে নিজেকে ছাড়িয়ে আনল। তারপর নিজের কাঁপা কাঁপা দু হাতের তালুতে উজানের গাল দুটো আঁকড়ে ধরে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে রুদ্ধ কণ্ঠে শোধালো, প্রফেসর সাহেব, এসব কি ভুলভাল বকছেন আপনি? আমি সব সত্যি জানি পিচ্চি। তোমাদের ব্যাপারে সব কথা সুইট হার্ট আমাকে আগেই বলেছিল। সত্যি বলছি পিচ্চি, তোমায় ছাড়া আমি আর বাঁচতে পারবো না। আমি জানি হয়তো রোহানের ভালোবাসা আমার মতো এত নিঃস্বার্থ নয়, কারণ উজান চৌধুরী তোমাকে ভালোবাসে নিজের প্রয়োজনে। তোমাকে ছাড়া আমি এক আঁচল, তাই তোমায় এত ভালোবাসি। প্লিজ পিচ্চি, কেবল আমার এই বেঁচে থাকার জন্য হলেও আমার কাছে চিরকাল থেকে যাবে তো তুমি? মৌয়ের মুখের সমস্ত ভাষার জন্য এক লহমায় হারিয়ে গেল। প্রফেসর উজান চৌধুরীকে কখনো এতখানি অসহায় আর কাতর হতে দেখেনি সে। মৌ উজানের গালে জমে থাকা এক ফোঁটা জল মুছে দিয়ে দৃঢ় আশ্বাসের স্বরে বলল, এমন ব্যাকুল হয়ে বলছেন কেন বলুন তো? আমি আপনাকে ছেড়ে কোথায় যাব? আপনিহীনা আমি নিজে কিভাবে বেঁচে থাকবো শুনি? হয়তো রোহান ভাইয়া আমাকে অনেক বছর ধরে ভালোবাসে, কিন্তু আমি তো তাকে কোনো দিন সেই নজরে দেখিনি। তাকে আমি সত্যি ভালোবাসি, তবে সেটা নিজের বড় ভাই হিসেবে, নিজের জীবনসঙ্গী হিসেবে তো কেবল আপনাকেই ভাবি। আর সত্যি বলতে, প্রয়োজন ছাড়া কি দুনিয়ায় কোনো মানুষ কাউকে ভালোবাসতে পারে? যেমন আপনাকে আমার প্রতিটা নিঃশ্বাসে চাই, তাই তো আপনাকে ভালোবাসি। এটাও তো আমার আকস্মিক প্রয়োজন। আমার রোহান ভাইয়া আমাকে নিজের করে চায়, সেটাও তার প্রয়োজন। তাই বলে নিজের এত গভীর ভালোবাসাকে এভাবে ছোট করবেন না প্লিজ। আমি আমার ভালোবাসাকে ছোট করছি না পিচ্চি। উজান মৌয়ের কপালে কপাল ঠেকিয়ে বুঝে আসা গলায় বলল, তবে তোমায় ছাড়া সত্যি উজান চৌধুরী আর কোনো অস্তিত্ব থাকবে না। আমি মরে যাব। প্রমিস করো আমাকে, কখনোই এই পুরুষটাকে একা ফেলে মাঝপথে হারিয়ে যাবে না। এমনকি আমি যদি কখনো কোনো দুর্ঘটনায় মরেও যাই, তবুও আমার এই পিচ্চি বউটা অন্য কারো দ্বিতীয় পুরুষের হবে না। প্রমিস করো। মৌ আর নিজেকে ধরে রাখতে পারল না। উজানের বুকের উপর মাথা রেখে ডুকরে কেঁদে উঠল। উজানের এই বুক ফাটা কণ্ঠস্বর আজ কেমন যেন অচেনা আর ছন্দহারা পাখির মতো শোনালো। কেন হঠাৎ এমন পাগলের মতো আচরণ করছে লোকটা? কিসের এত ভয় তার মনে? এই অচেনা ভয়ের কোনো উত্তরই খুঁজে পেল না মৌ। উজান মৌয়ের চোখ থেকে গলে পড়া এক ফাটা মুক্ত ঝরা জল নিজের আঙুলে মুছে ফেলল। এরপর তার চিবুকে আলতো একটা চুমু খেয়ে নিজের মুখোমুখি করে নরম কণ্ঠে আওড়ালো, রিল্যাক্স পিচ্চি, আর কেঁদো না প্লিজ। তোমার চোখের অশ্রু দেখতে ভালো লাগে না আমায়। কষ্ট হয় কেন বুঝো না? মৌ তখনও ছোট্ট বাচ্চাদের মতো হেঁকশি তুলছে। সে কিছুটা ফুঁপিয়ে ফুঁপিয়ে বলে উঠল, তাহলে আপনি এমন আজব কথা কেন মুখে আনলেন বলুন তো? আপনাকে কাছে না পেয়ে, দু চোখ ভরে সামনাসামনি দেখতে না পেয়ে, আপনার হাতে হাত না রেখে একটানা 2 বছর আপনার জন্য অপেক্ষা করেছি। তাহাজ্জুদের জায়নামাজে বসে চোখের পানি ফেলে কেবল আপনাকে চেয়েছি আল্লাহর কাছে। এত কাঠখড় পুড়িয়ে পাওয়ার পর আজ আপনি বলছেন আমি অন্য কোনো পুরুষের মাথায় পড়ে যাব। আপনার কি একটুও মনে হয় না যে আমার ভালোবাসা এতটা ঠুনকো নয়?
আর আপনি সামান্য কারণেই আমাকে একা ফেলে মরে যাওয়ার কথা কেন বলছেন? আপনিহীন এই তাসফিয়া মৌ চৌধুরীর কোনো অস্তিত্ব থাকবে না। আপনিই আমার প্রথম আর আপনিই আমার শেষ। এই তাসফিয়া মৌ চৌধুরী আপনাকে আজ ওয়াদা করছে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার 1 সেকেন্ড আগেও আমার চোখ অন্য কোনো পুরুষের দিকে যাবে না। মৌয়ের মুখে কথা শুনে উজানের মনটা পলকে জুড়িয়ে গেল। সে একরাশ মুগ্ধতা নিয়ে মৌকে শক্ত করে নিজের পাজা কোলে তুলে নিল এবং তার কলেজ ব্যাগটা নিজের অন্য কাঁধে ঝুলিয়ে নিল। মৌ উজানের চওড়া গলায় 2 হাতে শক্ত করে নিজের বাহু পেঁচিয়ে ধরে রাখল। ঠিক সেই মুহূর্তে গাড়ির দিকে যাওয়ার সময় উজানের চওড়া বুক চিরে বেরিয়ে এলো তৃপ্তির একটি বাক্য, লাভ ইউ জান, আই রিয়েলি লাভ ইউ। এইটুকুই মাত্র বলে সে মৌকে নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলো। এরপর সিঁড়ি দিয়ে নামার সময় বাড়ির সবাই হাঁ করে তাকিয়েছিল। তবে চারপাশের কে কী দেখল, কে কী ভাবল, এসব নিয়ে উজানের বিন্দুমাত্র মাথা ব্যথা ছিল না। তার সমস্ত দুনিয়া জুড়ে তখন কেবল এই পিচ্চি বউটাই আচ্ছন্ন হয়েছিল। এদিকে কলেজের মূল ভবনের বারান্দায় দাঁড়িয়ে আছে মৌ আর মেহের। সবেমাত্র হাফ টাইমের বেল পড়েছে। চারপাশে সব স্টুডেন্ট হইচই করতে করতে ক্লাস থেকে বাইরে বেরিয়ে গেছে। কেউ গেছে ক্যান্টিনে, কেউ বা কলেজের সবুজ মাঠে কিংবা ক্যাম্পাসের বাইরে একটু হাওয়া খেতে। ঠিক তখনই মৌয়ের নজর হঠাৎ গিয়ে পড়ল একটু দূরে দাঁড়িয়ে থাকা ললিতার উপর। মেয়েটা কেমন যেন একটা দৃষ্টি নিয়ে এক ধ্যানে কার দিকে যেন তাকিয়ে আছে। মৌ কৌতূহল নিয়ে ললিতার চোখের সেই দৃষ্টির অনুসরণ করে সামনে তাকাতেই তার কপালে ভাঁজ পড়ে গেল। সে দেখল অনার্স ডিপার্টমেন্টের ক্লাস শেষ করে অন্য একটা ভবন থেকে সিঁড়ি দিয়ে নেমে আসছেন স্বয়ং উজান স্যার। আর সেই দিকেই চোখের পলক না ফেলে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ওই শাকচুন্নি ললিতা। কলেজের চত্বরে দাঁড়িয়ে তার প্রফেসর স্বামীকে এভাবে গিলে খাওয়ার মতো চাউনিতে তাকিয়ে থাকতে দেখে মৌয়ের মাথার রক্ত চড়ে বসল। চোখের পলকে তার সমস্ত রাগ গিয়ে জমা হলো নাকের ডগায়। বিষয়টা টের পেয়ে মেহের সঙ্গে সঙ্গে মৌয়ের হাত খপ করে চেপে ধরে ফিস ফিস করে বলে উঠল, দোস্ত প্লিজ এখানে কোনো পাগলামি করিস না বলছি। এমনিতেই চারদিকে কত স্টুডেন্ট। দাঁতে দাঁত চেপে মৌ ফোঁস করে উঠল, ওই ডাইনিটা আমার প্রফেসর সাহেবকে চোখের দিয়ে গিলে খাচ্ছে, আর তুই বলছিস আমি সাইলেন্ট হয়ে এই রোমিও জুলিয়েট মার্কা দৃশ্য চুপচাপ দাঁড়িয়ে দেখব? আরে আমি তোর রাগ বুঝতে পারছি, কিন্তু তুই তো জানিস কলেজে এসে এসব পাগলামি করতে স্যার নিজেই নিষেধ করে দিয়েছে। প্লিজ মৌ, প্লিজ ঝগড়া করতে যাস না বলছি। মেহের আকুল হয়ে বোঝানোর চেষ্টা করল, কিন্তু তার কথা কে শোনে? মৌ তখন রাগে অন্ধ হয়ে গেছে। মেহেরের হাত ছাড়িয়ে সে একরকম তেড়েই গিয়ে সোজা ললিতার সামনে গিয়ে হাজির হলো। ললিতা তখন মাঠের ঠিক মাঝে দাঁড়িয়ে অনায়াসে উজানকে দেখতে ব্যস্ত ছিল। আর ঠিক সেই সুযোগেই মৌ পিছন থেকে গিয়ে সজোরে একটা ধাক্কা মারল। হঠাৎ এমন আচমকা ধাক্কায় ললিতা সামলাতে না পেরে সোজা গিয়ে ধপাস করে মাটিতে লুটিয়ে পড়ল। নিজের এই অপমানজনক অবস্থা দেখে ললিতা যখন চোখ তুলে তাকালো এবং সামনে মৌকে দাঁড়িয়ে থাকতে দেখল, তখন তার নিজের রাগও 7 আসমান ছাপিয়ে দ্বিগুণ হয়ে গেল। কিন্তু ললিতার এই কোমর ভাঙা অবস্থা দেখে মৌয়ের আর হাসি থামল না। সে খিলখিল করে এমন উচ্চস্বরে হেসে উঠল যে আশেপাশের উপস্থিত সব কিছু নজর তাদের দিকে ঘুরে গেল। হাসতে হাসতে খিলখিলিয়ে উঠে মৌ ভরা
মজলিসের মাঝেই কটাক্ষ করে বলে উঠলাম, তোমার কোনো কোনো জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, যে যে জায়গায় ব্যথা সেই সেই জায়গায় লঙ্কার গুঁড়ো লাগিয়ে রাখো, তবুও আরেকজনের ভাতারের দিকে নজর দিও না। আচমকা মাটিতে পড়ে যাওয়ার কারণে ললিতা উঠে দাঁড়াতে পারছিল না, তবে সে দাঁতে দাঁত চেপে চেঁচিয়ে উঠল, মোয়ের বাচ্চা। কথাটা শেষ না করেই সে মাটি থেকে কোনো মতে কাপড় ছেড়ে ক্ষিপ্ত হয়ে উঠে দাঁড়ালো। ললিতাকে তেড়ে আসতে দেখে মৌ আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, ভো দৌড় দিল মাঠের অন্য প্রান্তের দিকে। ললিতাও দাঁতে দাঁত চেপে তার পিছন পিছন গড়াতে গড়াতে ছুটল। দৌড়াতে দৌড়াতে সে হাঁপাতে হাঁপাতে রাগে ফেটে পড়ে বসতে লাগলো। দাঁড়া বলছি মৌয়ের বাচ্চা, আজ তোর একদিন কি আমার একদিন। তোর এত বড় সাহস কি করে সবার সামনে আমাকে এমন বিশ্রীভাবে অপমান করিস? তুই জানিস আমি কে? দৌড়াতে দৌড়াতে মৌ ততক্ষণে কলেজের পুরনো পুকুরঘাটের কাছে গিয়ে একটা গাছের আড়ালে থমকে দাঁড়িয়ে গেল। তারপর একটু দম নিয়ে মুখটা বাঁকিয়ে পটাপট জবাব দিল, শাকচুন্নি, তুই তো নিজেই জানিস না তুই আসলে কে। তাহলে আমি কিভাবে বলবো তুই কোন সওরা গাছের পেতনি? আর আমি তো কোনো মিথ্যা কথা বলিনি, যা সত্যি তাই তো সবার সামনে মুখের উপর শুনিয়ে দিয়েছি। একটুও কি লজ্জা করে না তোর? আরেকজনের ভাতারের দিকে তাকিয়ে থাকিস, নির্লজ্জা মেয়ে, লজ্জা নেই একটুও? মৌ, তোর বাড়াবাড়ি কি এবার সীমানা ছাড়িয়ে যাচ্ছে বলে দিচ্ছি। রাগ তো বালের সীমানা, ডাইনি একটা। নেক্সট টাইম যদি আমার প্রফেসরের দিকে লুচ্চামি নজরে তাকিয়েছিস তবে তোর এই চোখ দুটো আমি উপড়ে ফেলব। ললিতা এবার তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করল, তোর প্রফেসর মানে? তোর সাথে উজান স্যারের কোনো সম্পর্ক আছে? এই কথা শোনা মাত্রই মৌ ভেতরে ভেতরে ভীষণভাবে ঘাবড়ে গেল। উজান তো তাকে কড়া করে নিষেধ করেছিল কলেজে কাউকে তাদের সম্পর্কের কথা ঘুণাক্ষরেও না জানতে, অথচ একটু আগে সে নিজের মুখে সব ফাঁস করে দিতে বলেছিল। মৌ আমতা আমতা করতে করতে ঢোক গিলে তোতলাতে তোতলাতে বলে উঠল, আ আ আ আমার আবার কি হবে? আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই। কথাটা শেষ করেই মৌ আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না, টিকটিকির মতো দ্রুত পা চালিয়ে সেখান থেকে ভোঁদড় দিয়ে সবার মাঝে মিলিয়ে গেল। এদিকে ললিতা একা একা পুকুর পাড়ে দাঁড়িয়ে ভাবলেশহীন চোখে সেই দিকে তাকিয়ে রইল। তার মনের ভেতর তখন শত শত খটকা একসঙ্গে নাড়া দিয়ে উঠেছে। ঠিক সেই মুহূর্তে দীর্ঘ পা ফেলে সেখানে এসে হাজির হলো জিহাদ। ললিতা একা ফুঁসতে দেখে জিহাদ এগিয়ে এসে জিজ্ঞেস করল, কিরে ললিতা, তুই ঠিক আসিস তো? হঠাৎ এমন হাঁপাচ্ছিস কেন? মৌ তোকে আবার কি এমন বলল? ললিতা দীর্ঘ একটা শ্বাস ফেলল। তার চোখের কোণে তখন প্রতিশোধের হিংস্র আগুন জ্বলছে। সে শক্ত গলা জিহাদকে বলল, আমি ঠিক আছি জিহাদ, তবে আমার ব্রেন বলছে উজান স্যার আর ওই মৌয়ের মধ্যে ডাল মে কুছ কালা হ্যায় তো জরুর হায়। আই অ্যাম ডেড শিওর অ্যাবাউট ইট। একদম ঠিক বলছিস। শুধু তুই একা নয় দোস্ত, আমিও তো গত কদিন ধরে খেয়াল করছি মাঝে মাঝে মৌকে স্যারের ক্যাবিনে ঘুরঘুর করতে দেখা যায়। এমনকি স্যার যখন ডিপার্টমেন্টে থাকেন না, মৌয়ের পাত্তা থাকে না। এই দুটোর মধ্যে একটা গোপন চক্কর চলছে, কিন্তু এখন কি করবি? ললিতার ঠোঁটের কোণে মুহূর্তের এক মারাত্মক প্রকাশিক ও তৃপ্তির হাসি ফুটে উঠল। সে চোখ মিটিমিটিয়ে বাঁকা সুরে বলল, কি আর করব বল? ওদের এই সিক্রেট রিলেশনশিপটা এবার আমি পুরো কলেজের সামনে নিয়ে এসে এক্সপোজ করব।
ওই মৌ সবার সামনে আমাকে যেভাবে অপমান করে কাদা মাখিয়ে দিয়েছে, তার একটা সুদের পাই পাই করে উসুল না তুললে আমার নাম ললিতা নয়। কলেজের প্রিন্সিপাল, বাকি সব প্রফেসর আর সমস্ত স্টুডেন্টদের সামনে ওদের এমন লজ্জায় ফেলব, তখন বুঝবে ললিতার সাথে বাদরামি করার শখ কত প্রকার ও কী। চল আমার সাথে। স্যার এখনও মনে হয় নিজের কেবিনে গিয়ে পৌঁছায়নি, তার আগে আমাদের সব করতে হবে। এরপর জিহাদ আর এক মুহূর্ত নষ্ট না করে ললিতার পিছন পিছন তাদের সেই চেনা অভিসন্ধির গন্তব্যের দিকে পা বাড়ালো।